নমস্কার, আমি স্বাগতম। প্রথমেই আমার শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ দ্বিতীয় পর্বটি কিছু প্রোডাকশনের কাজ বাকি থাকার জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আজ আপনারা শুনবেন লেখক অঙ্কুর বরের লেখা গল্প দখমার দ্বিতীয় ও অন্তিম পর্ব। প্রথম পর্ব আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তাই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, আগে প্রথম পর্ব শুনে তারপর দ্বিতীয় পর্বটি শুনুন। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাই চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। সকাল থেকেই কেমন যেন আকাশটা মেঘলা হয়ে রয়েছে, অথচ কাল রাতেও আকাশটা পরিষ্কার ছিল। মেঘলা আকাশের দরুন শীতটাও হুট করে কম লাগছে। বন্ধুরা, আমরা জানি গতকাল একটা খারাপ দিন গিয়েছে আমাদের সকলের জন্য। কাল আমাদের মাঝখান থেকে চির বিদায় নিয়েছেন আমাদের অতি প্রিয় জসিনা আদনান। আমরা জানি বিগত বেশ কিছু বছর ধরে তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন। জসিনার স্বামী আবি আদনান চিকিৎসার কোনো কার্পণ্য করেননি, অথচ দীর্ঘদিন চিকিৎসার পরেও তার রোগের উপশম হয়নি। একসময় সেই চিকিৎসা থামিয়ে দিতে হয়েছে, আর অপেক্ষা করতে হয়েছে মৃত্যুর। অথচ সেই অপেক্ষার পথ এতই যন্ত্রণাময় ছিল যে শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছে। সে এখন রয়েছে মহান প্রভু আহুরা মাস্টার আশ্রয়। তার নামে যজ্ঞ প্রার্থনা যা যা করার নিয়মানুসারে তার সব কিছুই করা হবে। কিন্তু আজ এখানে জড়ো হয়েছি আমরা সেই মিষ্টভাষী জসিনা, যে প্রভুর অনেক প্রিয় ছিল, তার নামে কিছুক্ষণের জন্য শোক পালন করার উদ্দেশ্যে। আসুন প্রভুর চরণে স্থান পাওয়া সেই মহান আত্মার নাম স্মরণ করি, যে যার নিজের মতো করে। কথাটা বলেই ডেস্কের সামনের থেকে সরে এসে মঞ্চের ওপর সোজা হয়ে দাঁড়ালেন দরিয়াস। মঞ্চের ঠিক সামনে সারি সারি চেয়ার পাতা রয়েছে, আর সেই চেয়ারে এই মুহূর্তে বসে রয়েছেন পুরো কোরের পার্সি সম্প্রদায়ের মানুষরা। শুধু পার্সি বললে ভুল হবে, এই শোকসভায় উপস্থিত হয়েছে হিন্দু আর খ্রিস্ট ধর্মাবলীর পরিবারগুলো। দরিয়াসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যারা বসেছিলেন সকলেই উঠে দাঁড়ালেন। পুরুষদের পরনে সাদা ঢোলা জামা, সাদা পাজামা, সাদা জুতো, আর মাথায় সাদা টুপি। নাক আর মুখ ঢাকা রয়েছে এক টুকরো সাদা কাপড়ে, আর মহিলারা সাদা শাড়ি। অগ্নি মন্দিরের পাশে উপাসনালয়, আর উপাসনালয়ের ঠিক পাশেই রয়েছে একটা কমিউনিটি হল। এলাকার কোনো অনুষ্ঠান বা মিটিং বা কোনো আলোচনা সভা এই কমিউনিটি হলেই হয়। আজ জসিনার স্মরণ সভাও এখানেই আয়োজন করা হয়েছে। পুরো কমিউনিটি হলকে সাজানো হয়েছে সুন্দর করে, সাদা সাদা কাপড়, সাদা ফুল। দরিয়াস ঘাড় ফিরিয়ে দেখলেন মঞ্চের ওপরটাও সাজানো হয়েছে সুন্দর করে। পেছনেই একটা চেয়ারের ওপর জসিনার ছবি রাখা হয়েছে। সেই ছবি ঢেকে রাখা হয়েছে পাতলা কাপড়ে। সামনে জ্বালানো অখণ্ড প্রদীপের শিখা তীর করে কাঁপছে। কিন্তু আচমকা সেই ছবির দিকে তাকিয়ে থমকে গেলেন দরিয়াস। কাপড়ের আড়ালে থাকা জসিনার প্রতিকৃতি, ওটা কি নড়ে উঠল? হ্যাঁ, তিনি স্পষ্ট দেখলেন ওটা যেন নড়ে উঠল। কিন্তু কিভাবে সম্ভব? এত লোক সামনে, দিনের আলো, তারপরেও একটা চিনচিনে শীতল স্রোত দরিয়াসের শীত দ্বারা বেয়ে বয়ে গেল। দারিয়াস, ও দারিয়াস, চমকে উঠলেন বৃদ্ধ। রিটু কখন যেন
তার পাশে এসে দাঁড়িয়েছে তিনি খেয়াল করেননি। আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ মাথা নাড়াতেই রিটু চাপা স্বরে বলে উঠল, সকালে আপনার জন্য অপেক্ষা করছে, শুরু করুন। বৃদ্ধ সামনের দিকে তাকিয়ে দেখল সত্যি সকলে তার মুখের দিকে তাকিয়ে আছে। কথাটা বলা মাত্রই উপস্থিত সকলের মাথা ঝুঁকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এই নীরবতা পালনের পর পড়া হবে প্রার্থনা সঙ্গীত। তারপর যদি কারো জসিনা সম্পর্কে কিছু বলার থাকে সে মঞ্চের ওপর উঠে এসে নিজের বক্তৃতা রাখতে পারে। কিন্তু দরিয়াসের মাথার ভেতর নানান দুশ্চিন্তার বুদবুদ। কাল সারা রাত তার ঘুম হয়নি, নানান খারাপ স্বপ্নে তার ঘুম ভেঙে গিয়েছে। জসিনার সৎকার যদি সাধারণ উপায়ে হতো, এই শোক সভার আয়োজন তাহলে না করলেও হতো, কিন্তু এক্ষেত্রে এটা প্রয়োজন। সকলের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে এসবই ভাবছিলেন। ঠিক এমন সময় তার চোখ আটকে গেল নিচে দাঁড়িয়ে থাকা একদম শেষের সারি চেয়ারগুলোর দিকে। চারজন দাঁড়িয়ে আছে ওখানে। ওদের তিনি চেনেন, সাইরাস, ফারুদ, সাপুর আর জনি। এদের মধ্যে জনি ছেলেটা খ্রিস্টান, কিন্তু বাকি তিনজন ওদের তো কখনো কোনো মিটিংয়ে, সভাগৃহে বা উপাসনালয়ে দেখিনি। লোকেরা ওদের বখাটে নেশাখোর হিসাবেই চেনে। ওরা এখানে কেন? দেখে মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়েছে। কিন্তু হ্যাঁ, এত দূর থেকেও দারিয়াস ওদের ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু ওরা এত ভয় পাচ্ছে কেন? কি হয়েছে বা কি দেখে এত ভয় পাচ্ছে ওরা? এসব ভাবতে ভাবতে ঠিক তখনই তাদের দৃষ্টি অনুসরণ করে তিনি তাকালেন ঘরের অন্যদিকে। একজন বছর 15 ছেলে ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকিয়ে আছে ঘরের অন্য প্রান্ত থেকে। না, শুধু তাকিয়ে নেই, বরং একটা অদ্ভুত হাসি হাসছে। একজন স্বাভাবিক মানুষ সে এতটা ঘাড় ঘোরাতে পারে তা দারিয়াসের বিশ্বাসই হচ্ছিল না। আদিল ইরানি সাজি ইরানির নাতি, ওকেও তো কয়েকদিন দেখা যাচ্ছিল এই বখাটে ছেলেগুলোর সঙ্গে। আজ হঠাৎ সে ওদের ছেড়ে দিয়ে নিজের পরিবারের সঙ্গে বসেছে। আর ওকে এইভাবে দেখে ওই ছেলেগুলোই বা কেন ভয় পাচ্ছে? স্বাভাবিক লাগছে না ব্যাপারটা, খোঁজ নিতে হবে। কথাটা ভাবা মাত্রই ঘটনাটা ঘটল। ছেলেটা শটান নিজের বন্ধুদের থেকে মুখ ফিরিয়ে দারিয়াসের দিকে তাকালো। ভাব এমন যেন দারিয়াসের কথা এত দূর থেকে শুনতে পেয়েছে সে। প্রথম কয়েক মুহূর্ত গম্ভীর মুখে তাকিয়ে রইল দারিয়াসের দিকে, আর ঠিক তারপরেই সেই ভয়ঙ্কর হাসিটা হাসল। দাঁত না বার করেও এইভাবে হাসা যায়? নিঃশব্দ অথচ বুকের রক্ত জল করা। ছেলেটা তাকিয়েই রইল, ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না শোক সভা শেষ হয়ে প্রার্থনা সঙ্গীত শুরু হলো। অন্য সময় হলে সন্ধে হতে এখনো বেশ কিছুটা দেরি আছে, কিন্তু আজ দুপুর নাগাদ এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। তারপরেও মনে হচ্ছে আরেকটু হবে। সকাল থেকে আকাশ কালো মেঘ করেছিল। আজ যেন দুপুরের পর ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। ফারুদের রুমটা বাড়ির দোতলায়। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ফারুদ। কোনো ভাই বোন নেই তার। এত বড় বাড়ি, পুরো দোতলা জুড়ে সে একলাই থাকে। নিচতলায় থাকে বাবা, মা আর ঠাকুমা। মা কোনো দরকারে কদাচিৎ ওপরে উঠে আসেন, না হলে সারাদিন তেমন কেউই আসেন না। বড় ঘর, দামি আসবাব, কিন্তু সেসবের যত্ন নেই। ঘরের পশ্চিম দেওয়ালে বড় একখানা জানালা। জানলায় দাঁড়ালে পেছনের জঙ্গলটা দেখা যায়।
এই জঙ্গল শেষ হলে অনেকটা পরে আছে ঝাউবন, তারপর সমুদ্র। এই মুহূর্তে এলোমেলো অগোছালো ঘরের মধ্যে বিছানায় চুপ করে বসে রয়েছে ফারুদ আর সাইরাস। জনি একপাশের চেয়ারে বসে বসে দেওয়ালের দিকে বল তাক করে ছুটছে আর লুপে নিচ্ছে। সাপুর দাঁড়িয়ে আছে জানলায় ঠেস দিয়ে। ও বলল যে ও নাকি কাল আমাদের সঙ্গে যায়নি। আচ্ছা, তাহলে কাল আমাদের সঙ্গে ছিলটা কে? জানি না, তুই বললি ওকে গিয়ে জিজ্ঞেস করতে, তাই আমি গিয়ে করলাম। জিজ্ঞেস করলাম কখন বাড়ি ফিরলো, কিভাবে ফিরলো। কোনো তখন যেন আকাশ থেকে পড়লো, বললো কাল নাকি ও ঘর থেকে বেরোয়নি, ও নাকি বাড়িতেই ছিল কাল রাতে। ও দাদুর কড়া নির্দেশে ছিল বাইরে না বেরোনোর জন্য। না না, ও মিথ্যে বলছে। আরে ডাহা মিথ্যে বলছে ও। ওর হাসিটা দেখেছিস? আর ওর চোখ, বাবা কি ভয়ঙ্কর মায়েরি। সব সময় মনে হচ্ছে আমাদের গিলে খেতে চাইছে। আমি তো এখনো কালকে দৃশ্যটা তো ভুলতেই পারছি না। সাইরাস কথাটা শেষ করতেই জনি মাথা নাড়ালো। ঠিক বলেছিস, ভয়ঙ্কর মুখ যেটা ওর মাথা গিলে খাচ্ছিল। উফ, কি ভয়ঙ্কর। জানিস, কাল সারা রাত বাড়ি ফিরে ঘুমোতে পারিনি। সারা রাত মনে হচ্ছিল কাঁচের জানলার বাইরে থেকে কে যেন তাকিয়ে রয়েছে আমার দিকে। হ্যাঁ, আমারও তাই। কাল রাতে আমারও ঠিক করে ঘুম হয়নি। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আদিল মিথ্যে বলছে কেন? আর কার জন্যই বা বলছে? আরে বাবা, নিজের জন্য। এতক্ষণ পরে কথা বলে উঠল ফারুদ। ও আদিল নয়, ও অন্য কেউ বা অন্য কিছু। কালকে যাকে দেখেছি সে কোনো মানুষ হতে পারে না। ও যেই হোক, ও নিজের জন্য মিথ্যে বলছে। আরও ফিরে এসছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। আমার ভয় করছে এবার। আমার বারবার মনে হচ্ছে। কথাটা শেষ হলো না, তার আগেই দরজায় ঠক ঠক। দরজা খুলে ভেতরে ঢুকে এলেন ফারুদের মা। সকলের মুখের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবলেন, তারপর বিড়বিড় করে বললেন, তোরা সব বেরোসনি কোথাও আজকে? না, আজ কোথাও বেরোয়নি। তুমি কিছু বলবে মা? সাইরাসের বাবা ওকে খুঁজতে এসেছে, ডাকছে। কথাটা শুনে সাইরাস উঠে দাঁড়ালো। আমি চলি, বুঝলি, কাল দেখা হবে। সাপুর আর জনি উঠে দাঁড়ালো। হ্যাঁ, আমরাও বের হবো এবার। সন্ধেও হয়েছে আর বৃষ্টিও হতে পারে। তুই সাবধানে থাকিস, বুঝলি? কথাটা বলেই সাপুর খানিকটা ঝুঁকে এলো ফারুদের দিকে, তারপর ফিস ফিস করে বলে উঠল, বলছি, ওই মন্দিরের উপাসকের সঙ্গে কি একবার কথা বলবো? এখনই না, দেখি কি হয়, তারপরেই নয় বল। ঘড়ির কাঁটা নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে। জ্বলছে ঘরের ভেতরে একমাত্র একটা উজ্জ্বল আলো। একটু আগেই ঝরঝর করে বৃষ্টি পড়ছিল, কিছুক্ষণ হলো মাত্র কমেছে, তবে থামেনি বোধ হয়, বোঝা যাচ্ছে না। ঘরের দরজা জানলা বন্ধ রয়েছে এই মুহূর্তে। ফারুদ বসে রয়েছে বিছানার এক কোণে, গুটিসুটি মেরে। তার দু চোখ নিবদ্ধ ঘূর্ণায়মান ঘড়ির কাঁটার দিকে। কটা বাজে এখন? রাত্রির 1:15। পুরো কোড়ে গ্রামটা এই সময় ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সন্ধ্যে থেকে কম চেষ্টা করেনি সে, অথচ চোখ বন্ধ করলেই কাল রাতে দেখা আদিলের সেই কোলে পড়া মুখটার কথা তার বারবার মনে পড়ছে। জিনিসটা আরেকটু হলেই তার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ত। মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে আতঙ্কে। ঠিক কতক্ষণ এভাবে জেগে বসে থাকা যায়? তন্দ্রাতে যে তার চোখ বুজে আসছে। আচ্ছা, জনি, সাইরাস, সাপুর, ওদেরও কি সেই একই অবস্থা আমার মতো? তারাও কি এরকম আমার মতো ঘুমাতে পারছে না?
এসব ভাবতে ভাবতেই আবার কখন যেন চোখটা লেগে এসেছিল ফারুদের। কিন্তু পরক্ষণেই দুমদুম করে কিসের একটা শব্দ। ধরফর করে সোজা হয়ে বসলো। এ কি, ঘরটা অন্ধকার কেন? হ্যাঁ, ঘরের আলোটা নিভে গিয়ে পুরো ঘরটা ভরে উঠেছে অন্ধকারে। দ্রুত বালিশের তলা থেকে একটা টর্চ লাইট বার করে টর্চটা জ্বালতেই সাদা আলোর বর্ষা অন্ধকারের বুক চিরে আছড়ে ঘরের মেঝের মধ্যে পড়ল। আর ঠিক তখনই সুরুত করে কি একটা সঙ্গে সঙ্গে ঢুকে গেল খাটের তলায়। এক মুহূর্ত ঘাড়ের সব কটা লোম খাড়া হয়ে গেল যেন। কি আছে ওই খাটের তলায়? দেখবো নাকি বেরিয়ে যাব ঘর থেকে? আচ্ছা, সে তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিল, তাহলে কে ঢুকবে তার ঘরে? যদি কিছু নাই বা থাকে আর সকলকে যদি এমনি এমনি সে ডাকে, তাহলে তো সকলে তাকে ভীতু ভাববে। আর এই কথা যদি বাইরে জানাজানি হয়, তখন কেউ আর ওকে দলের সর্দার বলে মনে করবে না। না, সে দেখবে। কিন্তু সত্যি যদি কিছু থেকে থাকে, থাকুক, তাও সে দেখবে। কোনো রকমে ঢোক গিলে ঘাড় ঝুঁকিয়ে চাদরটা টেনে তুলতেই ফারুদ টর্চের আলোটা সরাসরি ফেললো খাটের তলায়। না, কিচ্ছু নেই। খাটের তলা পুরো ফাঁকা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণ বৃথাই ভাবছিল, ভয়টা কাটাতে হবে। ঘরের ভেতর আবার কিসের ভয়? সেই জিনিস কি ঘরের ভেতরে আসবে নাকি? কথাটা ভাবতে ভাবতেই খাট থেকে নেমে দাঁড়ালো ফারুদ। আর ঠিক তখনই বাইরে কার যেন একটা পায়ের শব্দ। এই রাতে কে আছে বাইরে? মা, তুমি বাইরে নাকি? না, কোনো সাড়া এলো না। আর ঠিক সেই দুমদুম করে আসা জোরালো আওয়াজ এখন আর নেই। ঠিক লোহার দরজায় ঘুষি মারলে যেমন শব্দ বেরোবে, ঠিক তেমনি। কিন্তু এই ঘরে লোহার কি আছে? কিছুই তো নেই। আর ঠিক তারপরেই মনে হলো কাল রাতের তকমার দরজার সেই আঘাতটা। মুহূর্তের মধ্যেই আবার সেই ভয়টা ফিরে এলো তার মধ্যে। ফারুদ পায়ে পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। দরজায় আড়ি পেতে বাইরের কিছু শোনার চেষ্টা করলো সে। বাইরেটা পুরো চুপচাপ, কিন্তু সে শুনল স্পষ্ট। না, এবার সে ঠিক করলো সে আর ওপর তলায় থাকবে না। এখানে কিছু হলে কাউকে সে ডাকতে পারবে না। তার চেয়ে সে নিচের তলায় গিয়ে থাকবে, বাবা মায়ের রুমে গিয়ে। কথাটা ভাবতে ভাবতেই ঘরের ছিটকানিটা খুলে যেই বাইরে এলো, অমনি একটা দমকা ঠান্ডা হাওয়া স্রোত তাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। বাইরে বেরোতেই একটা লম্বা করিডোর। পুরো করিডোরটা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে রয়েছে। ফারুদের পুরো শরীরটা ছমছম করে উঠল। ডান দিকে ঘুরে একটা ঘর পার করেই নিচে যাওয়ার সিঁড়ি। ফারুদ একটা জোরে শ্বাস নিয়ে সেই দিকে দ্রুত পা বাড়ালো। কিন্তু টর্চের আলোটা করিডোরের মেঝেতে ফেলতেই থমকে গেল সে। পাশের ঘরের দরজাটা খোলা, আর সে দরজার চৌকাঠে ছড়িয়ে পড়ে রয়েছে কতগুলো নোট। মুহূর্তের মধ্যে চকচক করে উঠল ফারুদের চোখ। নিশ্চয়ই বাবার বেখেয়ালে টাকাগুলো পড়ে গিয়েছে। টর্চটা মেঝেতে নামিয়ে রেখে দুই হাতে টাকা কুড়োতে লাগলো সে। ওদিকে টাকাগুলো কুড়োতে কুড়োতে সে ঘরের ভেতরে অনেকখানি চলে গিয়েছে, তা সে খেয়ালই করেনি। ঠিক এমন সময় দড়াম করে দরজা লাগানোর শব্দ। আর মুহূর্তের মধ্যেই চমকে সোজা হয়ে দাঁড়ালো ফারুদ। মুহূর্তের মধ্যে হাত থেকে খসে পড়ে গেল টাকাগুলো। ইস, লোভের বশে খেয়ালই নেই কখন টর্চটা চৌকাঠের বাইরে রেখে এসেছিল সে।
দরজাটা বন্ধ হওয়ায় পুরো ঘরটাই এখন ঘুটঘুটে অন্ধকার। যেটুকু আলো ঘরে ঢুকছে সেটুকু ওই টর্চের আলোই, তাও আবার দরজার তল থেকে। ফারুদ দরজা ধরে ঝাঁকাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না তাতে। কিছুতেই দরজা আর খুলছে না। সে টের পাচ্ছে একটু একটু করে তার বুকের ভেতর কে যেন একটা হাতুড়ির বাড়ি মারছে। না, পেরোতেই হবে, পেরোতেই হবে আমায় এখান থেকে। আর ঠিক তখনই একটা ফ্যাস ফ্যাসে স্বরে অন্ধকার ঘরের কোণ থেকে কেউ বলে উঠল, আমরা টাকাটা নিয়ে তারপরেই এখান থেকে যাব, আর টাকাটা আনবি তুই। টাকাটা আনবি তুই। ফারুদের মনে পড়ল এই কথাগুলোই সে আদিলকে উদ্দেশ্য করে গতকাল বলেছিল। টাকাটা নিবি না ফারুদ? টাকাটা আমি টাকা এনেছি, টাকা এনেছি। ফারুদ টের পাচ্ছে একটা ঠান্ডা আতঙ্ক তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। কে 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 আছো ওখানে? কে আছো? এবার আওয়াজটা আরো ফ্যাস ফ্যাসে। অন্ধকার কোণ থেকে শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। চিনতে পারছিস না আমায়? আমি তো সেই রে, যার নলি কাটবি বলেছিলি। কাটবি না নলি? কাটবি না? আদিল! ফারুদের শরীরটা দরজার ঠেসে দাঁড়িয়ে আছে, যেন দরজা ভেঙে সে বাইরে যেতে চাইছে। আর ঠিক তখনই দপদপ করে উঠল ঘরের আলোটা। আর সেই আলোয় দেখা গেল তার সামনে সত্যি সত্যি আদিল রয়েছে, তার হাত পা চেকের সামনে। কিন্তু তার শরীরটা এই মুহূর্তে মাটির কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। শুধু তাই নয়, কালকের মতো পুরো মুখটা আগুনে পোড়া প্লাস্টিকের মতো গলতে শুরু করেছে, কিন্তু অবিচ্ছিন্ন হয়ে রয়েছে সেই মুখের ভয়ঙ্কর হাসিটা। আমায় ছেড়ে দে আদিল, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ফারুদের মনে হচ্ছে পুরো শরীরটা তার পাথরের মতো ভারী হয়ে গিয়েছে, নড়তে পারছে না সে। দপ দপ করে জ্বলছে আর নিভছে আলোটা, এক্ষুনি হয়তো কেটে যাবে, পুরো ঘরটা আগের মতো অন্ধকারে ভরে যাবে। ছেড়েই দেব তো, ছেড়েই দেব, ছেড়েই তো দেব। কথাটা বলতে বলতেই জিনিসটা হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে ওর একেবারে কাছে। গলে পড়া মুখের হাসিটা চওড়া হচ্ছে। হাসিটা চওড়া হতে হতেই ফারুদ দেখতে পেল আদিলের হাঁটা একটু একটু করে বড় হচ্ছে। ঠিক কালকে রাতে জসিনা আদনানের হাঁটা যেমন বড় হয়েছিল আদিলের মাথাটা গিলে খাওয়ার জন্য, ঠিক তেমনই বড়। জনিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কাল থেকে। ওর বাবা পুলিশে জানিয়েছে, বুঝলি, কিন্তু মনে হয় না কোনো লাভ হবে। আমার বিশ্বাস এসবের পেছনে। সাপুর কথাটা শেষ করলো না, তার আগেই বৃদ্ধ দারিয়াস উত্তেজনা সামলাতে না পেরে সজোরে একটা চড় বসালেন তার গালে। থরথর করে কাঁপছেন তিনি। তোমরা জানো তোমরা কি করেছো? কাকে এনেছো সঙ্গে করে? বারবার বারণ করেছিলাম 3 বেলা ওই দখমায় কেউ যাবে না, তোমরা শোনোনি। এবার এবার কি হবে? কথাটা বলতে বলতেই থর থর করে কাঁপতে কাঁপতে মেঝের ওপর বসে পড়লেন দারিয়াস। এক অজানা আতঙ্কে তার সারা শরীরটা কাঁপছে। দারিয়াস, দারিয়াস, আপনি শান্ত হন, শান্ত হন। রিটু কোনো রকমের চেষ্টা করছে দারিয়াসকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু তার নিজেরই মাথা কাজ করছে না। আমি জানি আমি ভুল করেছি,
আমরা সবাই ভুল করেছি, কিন্তু আমরা সত্যি বুঝতে পারিনি যে এমন হবে। আমি ফারুদকে বারণ করেছিলাম দকমার ভেতরে যেতে, কিন্তু ও এমন টাকার লোভী যে। কথাটা বলতে বলতেই গলাটা বুঝে এলো সাপুরের। আদিলকে প্রথম দিন দেখেই আমরা সকলেই ভীষণ অবাক হয়েছিলাম। তার কারণ আগের দিন ওকে যে অবস্থায় দেখেছিলাম সেই অবস্থা থেকে কোনো মানুষ স্বাভাবিক হতে পারে না। শুধু তাই নয়, ওর সেই চোখের দৃষ্টি, মুখের সেই ভয়ঙ্কর হাসি, সবকিছুই বলছিল ও স্বাভাবিক নেই। অথচ প্রশ্ন করায় মিথ্যে বলেছিল ও নাকি যায়নি আমাদের সঙ্গে। আমরা কি বলছি ও নাকি বুঝতেও পারছে না। এটা 3 দিন আগের ঘটনা। তারপরের দিন ফারুদের অবস্থাও বদলে যায়। ঠিক যেই হাসি আমরা আদিলের মুখে দেখেছিলাম সেই জিনিস আমি ফারুদের মুখেও দেখেছিলাম। সেই ভয়ঙ্কর দৃষ্টি, সেই ভয়ঙ্কর হাসি। বুঝতে পারি আদিলের মতো ফারুদও বদলে গিয়েছে। যাকে আমরা দেখছি সে ফারুদ নয়, সে অন্য কেউ। আর তারপর পালা আসে সাইরাসে। একই রকমের চোখ মুখ। গতকাল আপনি খেয়াল করেননি হয়তো, কিন্তু প্রার্থনা সভায় ওরা 3 জন পাশাপাশি বসে অদ্ভুতভাবে আমায় আর জনিকে দেখতে থাকে। আমি তখনই চেয়েছিলাম আপনার সঙ্গে কথা বলতে, কারণ আমি জানতাম এরপর আমাদের পালা। কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারিনি আমি। আর দেখুন, তার মাসুল জনিকে দিতে হলো। জনি বিধর্মী, আমার বিশ্বাস ওর পরিণতি হয়েছে আরো ভয়ঙ্কর। আর জনির পরে বাকি রইলাম আমি নিশ্চিত আমার সঙ্গে খুব দ্রুত কিছু একটা হবে। একটানা কথাগুলো বলেই থপ করে মেঝের উপর বসে পড়ল সাপ। তারপরে 2 হাতে মুখটা চাপা দিয়ে বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল সে। তোমার কি মনে হয় শুধু তোমায় পর্যন্ত এসে জিনিসটা থেমে যাবে? তোমরা তো এই খেলা শুরুর গুটি মাত্র। এরপর এক এক করে সকলে শেষ হবে, পুরো দ্বীপ বদলে যাবে। আর একবার সকলের বদল হলেই, এই যে সবার প্রথম হামলা হবে এই মন্দিরে, আর একবার এই অনির্বাপিত আগুন নিভে গেলেই বেরিয়ে আসবে। কে বেরিয়ে আসবে? রিঠুর কণ্ঠ ভয়ে কেঁপে উঠল। কে কে বেরিয়ে আসবে দারিয়াস? অন্ধকারের দেবতা। কথাটা বলতে বলতেই নিজেই ভয় কেঁপে উঠলেন বৃদ্ধ। কিছুক্ষণ থেমে উত্তেজিত হয়ে উঠে বললেন, আমি তোকে বলেছিলাম না কিছু একটা বড়সড় হতে চলেছে? মিসেস আদনানকে যে হত্যা করতে বাধ্য করেছে সে কোনো সাধারণ অপশক্তি নয়, সে অন্ধকারের অপশক্তি। তাকে অন্ধকার থেকে আনা হয়েছে। সর্বনাশ! কথাটা বলেই মাথায় হাত রাখলেন বৃদ্ধ। তারপর বিহ্বল দৃষ্টিতে রিটুর দিকে তাকিয়ে তিনি বললেন, কেউ সওদা করেছে রিটু। আমাদের অজান্তে অন্ধকারের সঙ্গে কেউ সওদা করেছে, আর তার হাত ধরেই অন্ধকারের কালো শক্তি এই গ্রামে এসেছে। কে কে সওদা করেছে অন্ধকারের সঙ্গে? জানি না, তবে জানতে হবে দ্রুত। কথাটা বলেই অগ্নিকুণ্ডের আগুনের কাছে এসে দাঁড়ালেন দারিয়াস। আজ মধ্যরাতে এক জায়গায় যেতে হবে, তৈরি থেকো তোমরা। কোথায় যাবেন দারিয়াস? রিটুর প্রশ্নে পূর্বের বন্ধ জানলার দিকে তাকালেন বৃদ্ধ পুরোহিত। তারপর বিড়বিড় করে বললেন, পূবের জঙ্গলে। ওখানে গেলে কিছু না কিছু উত্তর তো পাবই। সকলেই অন্যমনস্ক ছিল, তাই মন্দিরের উপস্থিত 3 জনেই কেউই খেয়াল করলো না দরজার আড়াল থেকে পুরো কথাটা শুনে একজন খুব ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে গেল। কোরে গ্রামের একেবারে শেষের বাড়িটা সাজুই রানীর। 3 তলা বাড়ি, পুরোটাই সাজুর নিজের হাতে বানানো। জীবনের প্রথম দিকে কাঠের ফার্নিচারের ব্যবসা থাকলেও পরের দিকে এসে গুজরাটি সিল্ক শাড়ির ব্যবসায় তার ভালো প্রতিপত্তির লাভ হয়। বর্তমানে তার ব্যবসা রুস্তম সামলাচ্ছে, ভালোই চলছে সবকিছু। তবে কিছুদিন আগে নাতি আদিলকে নিয়ে তিনি ভালোই ভুগছিলেন। ছেলেটা একেবারে কতগুলো বকাটে ছেলের পাল্লায় পড়ে বিগড়ে গিয়েছে। কে জানে কি চলছিল মাথায়। এখন আবার সবকিছু মোটামুটি ঠিক আছে।
ছেলে আবার ওদের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছে। তবে ইদানিং তার আচরণে কেমন যেন একটা অদ্ভুত লাগে তার। কে জানে কোনো প্রেমের চক্করে পড়ল কিনা। সে পড়ুক, এই বয়সে তিনিও কত প্রেমে পড়েছেন অমন। শুধু মেয়েটা পার্সি হওয়া চাই। ঘড়িতে রাত 10:30। রাতের খাওয়ারের অনেকক্ষণ হয়ে গিয়েছে। ইদানিং পেটে সমস্যা হওয়াতে রাতে হালকা খাবারই খাচ্ছেন তারা। শুয়েও পড়বেন তিনি। তবে তার দীর্ঘদিনের যা অভ্যেস তা একবার তাকে করতেই হবে। সাজু রাতের ওষুধ খেয়ে গায়ের ওপর একটা চাদর চাপিয়ে নিলেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন নাতির ঘরের দিকে। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নাতিকে দেখতে যাওয়ার তার বহুদিনের অভ্যেস। আগে আদিল বিরক্ত হতো খুব, এখন ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আজকেও নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। চিরাচরিত অভ্যাসের মতো দরজাটা ফাঁক করে শুধু মুখটা বাড়ালেন সাজু। হালকা একটা আলো জ্বলছে ঘরে, সম্ভবত নাইট ল্যাম্পই হবে। কিন্তু এ কি, বিছানাটা খালি কেন? আদিলই বা কোথায়? কথাটা ভাবতে ভাবতেই আচমকা একটা ফিস ফিস স্বর সাজুর কানে গিয়ে ঠেকল। শব্দের উৎস ওই আবছা আলোয় চোখে পড়ছে না, তবে বোঝা যাচ্ছে ঘরের অন্ধকার কোণে দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে আদিল। আর ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো লম্বা শরীর। আর ফিস ফিস স্বরটা ভেসে আসছে সেই কালো দেহির গলার ভেতর থেকেই। ওরা জঙ্গলে যাবে আজ, কিন্তু কোনো লাভ হবে না। সাপুরকে নিয়ে ভাবতে হবে না, ওকে আমি দেখে নেব। তুমি এদিকের কাজ শুরু করো, আমাদের হাতে সময় নেই আর। বাকিরাও আজ রাতেই তাদের কাজ শুরু করবে। প্রভুর আগমনের সময় হয়েছে, আজ রাতেই শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। আর ঠিক তখনই খুট করে একটা শব্দ হলো। মুহূর্তে জ্বলে উঠল ঘরের আলোটা। চমকে পিছনে ঘুরল আদিল। ঘরের মধ্যে ঢুকে এসেছেন সাজু। আলো জ্বালা ঘরে তিনি কি একটা যেন খুঁজে চলেছেন, বিশেষত সেই অন্ধকার কোণটা। কিন্তু না, কেউ তো নেই। অথচ তিনি স্পষ্ট শুনেছেন সেই ফিসফিসে স্বর। দাদু, এই ঘরে কি কেউ ছিল? কে ছিল তোমার সঙ্গে? কার সঙ্গে কথা বলছিলে তুমি? সাজুকে দেখেই মুহূর্তের মধ্যে পুরো মুখটা রাগে লাল হয়ে গিয়েছিল আদিলের। থরথর করে কেঁপে উঠল ওর মুখের প্রত্যেকটা মাংসপেশি। কিন্তু আচমকা সাজুর প্রশ্ন শুনে মুখের ভাবটা বদলে গিয়ে মুখে ফুটে উঠল সেই অদ্ভুত হাসিটা। এই অদ্ভুত হাসি, এটাই ভীষণ অন্যরকম লাগে সাজুর। বুকটা ছমছম করে ওঠে। কই, কেউ না তো? আমি তো একলাই ছিলাম। আমি যে অন্য একটা গলা শুনলাম। কেউ ছিল না দাদু, তুমি ভুল শুনেছো। যাও এবার নিজের ঘরে যাও। কথাটা বলে যেই দরজা ভেজিয়ে বাইরে এলেন সাজু, ঠিক সেই মুহূর্তে দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। আশ্চর্য, আদিল তো ঘরের অন্য প্রান্তে ছিল। সেখান থেকে এত দ্রুত দরজার কাছে এলো কিভাবে ও? সরি, আমার জন্য একটু দেরি হয়ে গেল। খোলা প্রান্তর যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই মাথা চাড়া দিয়ে উঠেছে পূর্ব দিকের জঙ্গল। ওরা এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে। ওরা বলতে বৃদ্ধ দারিয়াস আর রিটু। এতক্ষণ ওরাই দাঁড়িয়েছিল অন্ধকারে মিশে। এইমাত্র ছুটতে ছুটতে সাপুর এসে দাঁড়ালো ওদের দিকে। না, আসলে বারবার মনে হচ্ছিল কেউ পিছু নিচ্ছে, তাই ঘুরপথ দিয়ে এলাম আর কি। দারিয়াস এমন একজন মানুষ যিনি সর্বদা সময় মেনে চলেন। সেখানে এই ধরনের কাজে তো তিনি আরো কঠিনভাবে সময় মেনে চলবেনই। সাপুর ছেলেটাকে তার এমনিতেই পছন্দ নয়। এদের পুরো দলটার জন্যই এই সর্বনাশ আসন্ন। তার উপর এত দেরি করেছিল। দারিয়াস স্বভাবতই বিরক্ত হয়েছেন ওর প্রতি।
কিন্তু ওর শেষের কথা শুনে মুহূর্তেই ওর মন নরম হয়ে গেল। কেউ দেখেনি তো তোমায় আসতে? না, তা কেউ দেখেনি। এমনকি কেউ জানেই না যে আমি এখানে এসেছি, আমার বাবা মাও না। আমরা কি এবার হ্যারিকেনটা চালাবো? রিটুর কথা শুনে মাথা নাড়ালেন বৃদ্ধ। না, এখনই না। আমরা জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে তারপর আলো জ্বালাবো। আমি চাই না সেই আলো কোনোভাবেই কারোর নজরে পড়ুক, বিশেষত তাদের যারা এই মুহূর্তে সাপুরের জন্য অপেক্ষা করছে। কিন্তু আলো না জ্বালিয়ে অন্ধকারে এই নিষিদ্ধ জঙ্গলে প্রবেশ করবো কি করে? রিটু ঢোক গিলে কথাটা বলতেই দারিয়াস অন্ধকারের ভেতর থেকে ডান হাতে কি একটা যেন বেঁধে দিলেন, একটা দড়ি। শুধু রিটুর নয়, সেই দড়ি একইভাবে বেঁধে দিলেন তিনি সাপুরের হাতেও। তারপর দুটো কাগজে মোড়া দুটো পুড়িয়া এগিয়ে দিলেন তাদের দিকে। সামলে রাখো, এই পুড়িয়ার মধ্যে রয়েছে অখণ্ড আগুনের পোড়া কাঠের টুকরো। আহুরা মাজদা তোমাদের রক্ষা করবেন। আর পুরো জঙ্গলের মধ্যে যাই হয়ে যাক, এই দড়ি কখনোই হাত থেকে যেন না খোলে। এই দড়ি হাতে বাঁধা আছে মানেই তুমি বেরোতে পারবে এই জঙ্গল থেকে। একবার সেই দড়ি খুলে গেলে এই জঙ্গল তোমায় গিলে খাবে। গিলে খাবে? গিলে খাবে মানেটা কি? সাপুরের গলা শুকিয়ে এলো। রাতের আঁধারে এই জঙ্গল জীবন্ত হয়ে ওঠে। রহস্যে ভরে ওঠে বৃদ্ধের কণ্ঠস্বর। সে তখন শুধু খাবার খোঁজে। অন্য জঙ্গলে মাংসাশী প্রাণী শিকার করে, কিন্তু এই জঙ্গলে কোনো মাংসাশী প্রাণী পাবে না। মাংসাশী প্রাণী তো অনেক দূরের কথা, কোনো প্রাণীই পাবে না। তার কারণ এই জঙ্গল নিজেই জীবন্ত সবকিছু শিকার করে। তাই তো এই জঙ্গলে কারো আসা নিষিদ্ধ। আহুরা মাজদার পূর্ণ শক্তি আমাদের এই ভূমিকে রক্ষা করছে, তাই রক্ষে। সে না থাকলে যে কি হবে কে জানে। এসো তোমরা। কথাটা বলেই অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে গেলেন দরিয়াস। মুহূর্তে হাতের সুতোয় টান পড়ল বাকি দুজনের। সাপুর টি শার্ট পরে এসেছে, তাই কোনো বুক পকেট নেই। তাড়াহুড়ো করে পুড়িয়াটা পেছন পকেটে রেখেই সামনের দিকে এগিয়ে গেল সে। বোকা ছেলেটা বুঝতে পারল না পেছনের পকেটে পুড়িয়া রাখতে গিয়ে পুড়িয়াটা কখন যেন হাত ফসকে মাটিতেই পড়ে গিয়েছে। একটা নির্বিচ্ছিন্ন বিরক্তিকর আওয়াজ, কাচের ওপর যেরকম ভেজা হাত ঘষলে একটা আওয়াজ বের হয়, ঠিক তেমন একটা আওয়াজ। সাজুর এমনিতে ঘুম পাতলা হয়, সামান্য আওয়াজেই ইদানিং ঘুম ভেঙে যাচ্ছে, তার উপর এই আওয়াজ। অন্ধকারের মধ্যেই চোখ খুললেন। তার ঘরের ভেতরে হালকা একটা নীলচে আলো জ্বলছে, কিন্তু এখন সেই আলো কখন যেন নিভে গিয়ে পুরো ঘরটাই ভরে উঠেছে খুটখুটে অন্ধকারে। লোডশেডিং নাকি? বিছানায় ধীরে ধীরে উঠে বসলেন। অন্ধকার হলেও ঘরের মানচিত্র তার একেবারে মুখস্থ। শব্দটা আসছে ডান দিকের দেওয়াল থেকে। ওই দেওয়ালে একটা বড় ছবি টাঙানো রয়েছে আহুরা মাজদার। কাঠের ফ্রেম আর কাঁচ দিয়ে বাঁধানো একটা বড় ছবি। শব্দটা আসছে ওখান থেকেই। এ কি? ঘুম পোকায় কাঠ কাটছে নাকি? সর্বনাশ! কিন্তু কাঠ কাটার শব্দ তো এমন নয়। অন্ধকারে তার অনেকটা চোখ সয়ে এসেছে। আচ্ছা, কি একটা নড়ছে বলে মনে হচ্ছে না ছবিটার সামনে? কি ওটা? ঘরের দরজাটা বন্ধ করে তার ঘুমানোর অভ্যেস। দরজাটা এখনো বন্ধই আছে। তাহলে ওটা কি? কোথা থেকে এলো? মুহূর্তের মধ্যে একটা চাপা ভয় তার বুকের মধ্যে চেপে বসলো। আর ঠিক তখনই তার মনে পড়লো বালিশের নিচে রাখা টর্চ লাইটটার কথা। এক মুহূর্ত সময় ব্যয় না করে সঙ্গে সঙ্গে টর্চের আলোটা জ্বালাতেই সাদা টর্চের বৃত্তাকার আলো আছড়ে পড়ল সামনের দেওয়ালে। দাদু ভাই? হ্যাঁ,
আদিল দাঁড়িয়ে রয়েছে দেওয়ালের দিকে মুখ করে। না, সে ঠিক দাঁড়িয়ে নেই, ওই দেওয়ালে টাঙানো আহুরা মাছদার পুরো ছবিটিকে সে ঢেকে দিচ্ছে কালো রঙে। কচর কচর আওয়াজটাও কাঁচে ওই রং ঘষারি আওয়াজ। টর্চের আলোটা সরাসরি আদিলের পিঠের ওপর। দাদু ভাই, এটা তুমি কি করছো? কি করছো? থামো, ওটা কি করছো? ছবিটাকে রং দিয়ে ঢাকছো কেন? মুহূর্তেই গোড়ালির ওপর চরকি পাক দিয়ে সামনের দিকে ঘুরতেই টর্চের আলোটা সরাসরি তার মুখের ওপর পড়লো। আর সেদিকে দেখা মাত্রই ভয়ে আতঙ্কে প্রচন্ড জোরে আর্তনাদ করে উঠল সাজু, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এ কে? এ কি আদিল নাকি? হ্যাঁ, আদিলই, কিন্তু এক পলকে দেখলে মনে হবে তার একদিকের মুখটা গলে পড়ছে, যেন চোখ নাক ঠোঁট বেঁকে যাচ্ছে এক বিকৃত চেহারায়। কিন্তু যা অবিকৃত তা হলো সেই ভয়ঙ্কর হাসিটা। করাতের ফলার মতো দাঁতগুলো ঝকঝক করে উঠেছে সেই হাসিতে। আচমকা জিনিসটা ছাদের দিকে মুখ তুলে হা করলো। সাজু শ্বাস বন্ধ করে সামনের দিকে তাকিয়ে আছেন। আদিলের ওই ভয়ঙ্কর মুখের চোয়ালটা ধীরে ধীরে নেমে আসছে যেন নিচের দিকে। মুখের হাটা দ্রুত কেমন যেন বড় হতে চলেছে, একটা মাথা ঢুকে যাবে এত বড় হা। আর ঠিক তখনই তপ তপ করে উঠল সাজুর হাতের টর্চের আলোটা। কিছু বুঝে ওঠার আগেই আদিল হা করে মুখটা বিদ্যুতের বেগে এগিয়ে নিয়ে এলো সাজুর দিকে। আর ঠিক তখনই তার হাত থেকে টর্চের আলোটা পড়ে ঘরটা আগের মতোই অন্ধকারে ভরে উঠল। অন্ধকারের আদি দেবতার ব্যাপারে আমার সেরকম কোনো ধারণা নেই। যেটুকু জেনেছি তা পূর্বপুরুষদের মুখে শুনে অথবা পার্সিয়ান পুরাণ বা পুঁথি পড়ে। জঙ্গলের সুড়িপথ ধরে ওরা তিনজন সামনের দিকে এগিয়ে চলেছে। সবার সামনে দাঁড়িয়াস, তার পিছনে রিটু, সবার শেষে সাপুর। দাঁড়িয়াসের হাতে একটা হেরিকেন ধরা। রিটু চেয়েছিল একটা জোরালো টর্চ আনতে, কিন্তু দাঁড়িয়াস সেই আগুনের বাতি সঙ্গে নিলেন। আগুন আহুরা মাজদার প্রতীক, আলোর প্রতীক। টর্চের আলোকে আমি খারাপ বলছি না, কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার তার স্পর্শ। একটা লাল কার্ড তিনজনের কবজিতে বাঁধা রয়েছে পরপর, অর্থাৎ একজনের দড়িতে টান পড়লে বাকিদেরও দড়িতে টান পড়বে। যেটা জানেন সেটাই বলুন আমাদের। রিটুর এই কথায় বিড়বিড় করে উঠলেন দাঁড়িয়াস। জানি না আর কতটা ঠিক কতটা ভুল। সময়ের দেবতা জুরবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে তৈরি করেন তার দুই পুত্রকে, আহুরা মাজদা আর আংরিমানিও ওরফে আহরিমান। আমরা সকলেই জানি আহুরা মাজদা আমাদের অদ্বৈত দেবতা। তিনি সকল কিছু সৃষ্টি করেন। মানব জাতির সৃষ্টিকর্তা তিনি, জ্ঞান ও প্রজ্ঞার উৎস তিনি, আলোর প্রতিকৃতি তিনি। বিপরীতে আহরিমান অন্ধকারের প্রতীক। যাবতীয় খারাপ আর নীচ সবকিছুই তার হাত ধরে ঘটে। মানুষের মনের অন্ধকার দিকগুলি তারই সৃষ্টি। আহরিমান সবসময় চেয়ে এসেছে আলোকে গ্রাস করতে, কিন্তু আহুরা মাজদার বিরুদ্ধে বিজয় লাভ করতে সফল হয়নি কখনো। আলোর সামনে, জ্ঞানের সামনে তার পরাজয় হয়ে এসেছে। আর যত পরাজয় এসেছে ততই বেড়েছে তার বিদ্বেষ, তার রাগ। কিন্তু আহুরা মাজদা আহরিমানের অস্তিত্ব জানার পরেও কোনো দিন তাকে ধ্বংস করতে চাননি, কারণ তিনি বিশ্বাস করেন আলোর পাশাপাশি অন্ধকারও থাকবে। পার্সিয়ানরাও বিশ্বাস করে একমাত্র আলো দিয়ে অন্ধকারকে দমিয়ে রাখা যায়, ঠিক মানুষের মনের মতোই। ঠিক এরকমই একবার আলো আর অন্ধকারের দ্বৈরথে আহরিমান ছল করে আহুরা মাজদাকে হারাতে উদ্যত হলে জুরাবানের ক্রোধ আছড়ে পড়ে তার কনিষ্ঠ সন্তান আহরিমানের উপরে। অভিশাপ দেন অন্ধকারে অনির্দিষ্ট কালের জন্য বন্দী হয়ে থাকার। কালের গর্ভে হারিয়ে যায়
অন্ধকারের দেবতা। এরপর অনেক অনেক যুগ কেটে যায়, সময় বয়ে চলে নদীর মতো। তারপর একদিন হঠাৎ কিছু অসৎ মানুষ নিজেদের স্বার্থে এক অশুভ উপাচার করে। সেই উপাচারের বিশেষ একটি শাখায় ভেঙে যায় জুরাবানের অভিশাপের বন্ধন। মুক্ত হয় অন্ধকারের দেবতা। কিন্তু সে শাসন করবে কোথায়? কেই বা মানবে তাকে? আহুরা মাজদা যেখানে নেই সেখানে সে থাকবে কি করে? ওরা তো মুদ্রার এপিঠ ওপিঠ। সবাই তো পারস্য ছেড়ে পালিয়ে আসছে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। সঙ্গে নিয়ে আসে আহুরা মাজদার অনির্বাপিত আগুন। আহরিমান তখন সেই অসৎ মানুষের পথ ধরেই নবরূপ ধারণ করে এখানকার মাটিতে। সঙ্গে নিয়ে আসে অন্ধকারের একাধিক অপশক্তি। আহরিমানই হলো সেই অন্ধকারের দেবতা। কথা বলতে বলতেই জঙ্গলের পথে ওরা অনেকটা এগিয়ে এসেছে। এখানে গাছপালা অনেক গভীর। হ্যারিকেনের আলো গাছের তলায় জমাট বাঁধা অন্ধকারে কিছুই দূর করতে পারছে না। সেই সঙ্গে জমাট বাঁধা কুয়াশার চাদর। সময় যত যাচ্ছে ততই যেন গাঢ় হয়ে ঘিরে ধরেছে সেই আস্তরণ। কথা বলতে বলতেই জঙ্গলের পথে ওরা অনেকটা এগিয়ে এসেছে। এখানে গাছপালা অনেক গভীর। হ্যারিকেনের আলো গাছের তলায় জমাট বাঁধা অন্ধকার কিছুই দূর করতে পারছে না। সেই সঙ্গে জমাট বাঁধা কুয়াশার চাদর। তোরা সবাই সাবধানে আসিস আর একটু গায়ে গায়ে থাকিস। দারিয়াস কথা বলতে বলতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। রিটু ঘাড় ফিরিয়ে মাঝে মাঝেই দেখে নিচ্ছে সাপুরকে। ওর চালটা কেমন যেন অসংলগ্ন লাগছে, যেন টলছে মাঝে মধ্যেই। চোখে মুখেও কেমন যেন একটা তন্দ্রা ভাব। রিটু দু একবার জিজ্ঞাসা করেও সে ঠিক আছে কিনা প্রতিবারই সে জানিয়েছে সে ঠিকই আছে। তারপরে কি হলো? অন্ধকার এখানে এলো। তাহলে কি এরপর তার আরাধনা শুরু হলো? রিটুর এই প্রশ্নে দারিয়াস মাথা নাড়লেন। যে ভূমিতে আলোর আরাধনা হয় সে ভূমিতে অন্ধকারের পূজা হয় না। যারা তাকে এখানে এই মাটিতে আহ্বান করেছিল তাদের সেইখানেই গ্রাস করে অন্ধকার। বলা হয় নারবালির পোড়ো দখমাই নাকি সেই জায়গা। অন্ধকারের আগমনের আভাস টের পায় অগ্নি উপাসকেরা। কিন্তু অন্ধকারের শক্তি বেড়েছে ততদিনে বিভিন্নভাবে। তাকে শেষ করা সহজ ছিল না। তাকে নির্বাসন দেওয়া হলো জঙ্গলের গভীরে। বলা হয় স্বয়ং আহুরা মাজদা সেদিন পৃথিবীতে নেমে এসেছিলেন নাকি। অন্ধকার যাতে সাধারণের সংস্পর্শে না আসতে পারে তাই গড়ে তোলা হলো সুউচ্চ পাঁচিল, যার ভিতে পুঁতে রাখা হয় পবিত্র অগ্নিকুণ্ডের কাঠ। তাই এই পাঁচিল টপকানো তার জন্য সম্ভব ছিল না। কিন্তু এও বলা হয়েছিল এই পাঁচিল সেদিন দুর্বল হবে যেদিন অগ্নি উপাসক অর্থাৎ আমাদের মধ্যে থেকে কেউ অন্ধকারের সঙ্গে সওদা করবে। আর আমার মনে হয়। কথাটা বলতে বলতে আচমকা থমকে গেলেন দারিয়াস। চোখ বিস্ফারিত, মুখ ভয়ে হা। হারিকেনের সামান্য আলোয় সামনের দৃশ্যটা দেখে তিনি মুহূর্তে পাথর হয়ে গেলেন। প্রায় 20 ফুট উঁচু একটা সুউচ্চ পাঁচিল তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা গাছের শিকড়ে ভরা একটা ক্ষয়িষ্ণু পাঁচিল। পাঁচিলের মাথাটা এই মুহূর্তে গাছপালায় আড়ালে ঢাকা। কিন্তু রিটু আর সাপুরের চোখ আটকে গিয়েছে অন্য কিছুতে। পাঁচিলের ঠিক সামনেই খুঁটির মতো করে লম্বা লম্বা বাঁশ পুঁতে রাখা হয়েছে। আর সেই বাঁশের সাহায্যে পুরো পাঁচিল জুড়ে পেঁচিয়ে রাখা হয়েছে অসংখ্য কাঁটাতার। আর সেই কাঁটাতারের জায়গায় জায়গায় ঝুলছে কাপড়ের থলি। কিছু রয়েছে সেই থলির ভেতরে। আলোর বৃত্তের বাইরে পাঁচিলখানা মিশে রয়েছে জঙ্গলের মধ্যে। পুরো পাঁচিল জুড়ে পেঁচানো রয়েছে
এই কাঁটাতার। জঙ্গলের ঠিক মাঝখান বরাবর এমন কিছু দেখবে তা রিটু কোনোদিনই কল্পনা করেনি। জিনিসটাকে দেখেই বুকের ভেতরটা তার কেন ছমছম করে উঠল। এই সেই পাঁচিল যার উল্টো দিকে রয়েছে অন্ধকারের আদিদেবতা আহরিমান। আচ্ছা, কেমন দেখতে হয় তাকে? রিটু, এদিকে আয়। দারিয়াসের ডাকে ঘোর ছিন্ন হতেই সে দেখতে পেল দারিয়াস দাঁড়িয়ে রয়েছেন আরো কিছুটা এগিয়ে পাঁচিলের গা বরাবর। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই থমকে গেল রিটু আর সাপুরও। এটা কি? পাঁচিলের এক জায়গায় কাঁটাতারগুলো কে যেন ধারালো কিছু দিয়ে কেটেছে, আর ঠিক সেই জায়গাতেই পাঁচিলের গায়ে একটা বড় গর্ত, যেই গর্ত থেকে থকথকে কালো তরল জলের ধারার মতো চুইয়ে চুইয়ে বেরিয়ে আসছে। দারিয়াস, এটা কি দারিয়াস? দারিয়াসের মুখে হতাশা, কপালে ভ্রুকুটি। কালো তরলটা অনেকটা গড়িয়ে এসেছে বাইরে, আর ঠিক যতটা গড়িয়ে এসেছে ঠিক ততটাই ঘাস আর ছোট ছোট গাছ পুড়ে গিয়েছে ওই জায়গাটায়। আমি যা ভেবেছিলাম তাই রে রিটু। আমাদের মধ্যে থেকেই কেউ এসে সওদা করে গিয়েছে ওদের সঙ্গে। আমাদের মধ্যেই আছে সেই বিশ্বাসঘাতক। অন্ধকারের সাথে সওদা? এই যে সাক্ষাৎ নরকবাস, কে করবে এই কাজ? জানি না, আমি শুধু এটা জানি কেউ তাদের সঙ্গে সওদা করেছে, আর সেই সওদার ফলেই ওপার থেকেই কেউ একজন বেরিয়ে এসেছে। কথাটা বলেই তিনি হারিকেনটা নামিয়ে মাটির দিকে ইঙ্গিত করতেই রিটুর বুকটা কেঁপে উঠল। একজোড়া বড় বড় কালো পায়ের ছাপ তরলের ধারা থেকে বাইরে বেরিয়ে ক্রমশ মিশে গিয়েছে জঙ্গলের পথে। অর্থাৎ কেউ এই কালো তরল থেকে বেরিয়ে এসেছে ওই গর্ত থেকে। কিন্তু কে? খুব বড় বিপদ রে আমাদের, খুব বড়। আউরা মাজদা আমাদের রক্ষা করুন। এ কি, ওই ছেলেটা কোথায় গেল? সাপুর কোথায় গেল? চমকে উঠে পিছনে ফিরল রিটু। সত্যি তো, সাপুর নেই। এই তো একটু আগেও এখানে সে দাঁড়িয়েছিল। তাহলে কোথায় গেল? ওই তো লাল দড়িটা পড়ে রয়েছে মাটিতে। এই দড়ি অন্য কেউ খুলবে না, খুলেছে সেই। কিন্তু কেন? সাপুর, কোথায় গেলি? এদিকে আয়। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। একটা জোরে হাওয়ার ঝটকা দিল, আর সঙ্গে সঙ্গে তার কাটা জড়ানো থলিগুলো নড়ে উঠল ভয়ঙ্কর ভাবে। দরিয়াস রিটুর হাত ধরে হ্যাচকা টান মেরে দৌড়তে লাগলেন জঙ্গলের পথ ধরে। এখানে আর এক মুহূর্ত নয়, আর এক মুহূর্ত নয়। পালা, পালা রিটু। কিন্তু দারিয়াস, ওই ছেলেটা সাপুরের কি হবে? ও মরবে, মরবে ও। ওকে বলেছিলাম হাতের বাঁধন যেন না খোলে, ও তাই খুলেছে। ওকে এবার জঙ্গল গিলে খাবে, এই জঙ্গল ওকে গিলে খাবে। অন্ধকারের মধ্যে একটা ছোট টর্চ জেলে হেঁটে চলেছে সাপুর। এই মুহূর্তে সে যেন কোনো এক ঘোরের মধ্যে রয়েছে। তার হাত পাঁচেক সামনে এগিয়ে চলেছে একটা তারই বয়সী ছেলে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না এখন, কিন্তু সাপুর যেন তাকে চিনেছে। জনি, জনি, আস্তে হাঁট, আস্তে। এত জোরে হাঁটছিস কেন? আমি তোকে ধরতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছিস? আয় আয় না, ভয় কি? আমি আছি তো, ভয় করিস না। সাপুর অন্ধকারে ওই পাঁচিলের সামনে দাঁড়িয়েছিল দারিয়াস আর রিটুর সঙ্গে। আচমকা কে যেন পেছন থেকে তার নাম ধরে ডেকে উঠতেই সে অবাক। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে জনি তাকে ইশারায় ডাকছে। জনি, তার বন্ধু জনি। কিন্তু সে এই জঙ্গলে কি করছে? সে না দুদিন আগে হারিয়ে গিয়েছিল।
তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে এখানে এলোই বা কিভাবে? জনি তাকে ইশারায় কাছে ডাকলো, কিন্তু কাছে যেতে সে পারবে না। দড়িতে টান পড়লেই ওরা বুঝে যাবে। তাহলে তাহলে কি দড়ি খুলে দেবে? হ্যাঁ, এইটুকুই তো, এইটুকুতে কিচ্ছু হবে না। কথাটা বলে ফিরে আসবে সে জনিকে নিয়ে। কিন্তু ওই যে হাতের বাঁধন খুলে সে জনির ডাকে চলতে শুরু করলো, জনি তো থামছেই না। এই করতে করতে অনেক দূর চলে এসেছে সে। জঙ্গলের গভীর থেকে গভীরে চলে যাচ্ছে তারা। মাথাটাও ঝিমঝিম করছে তার। আচ্ছা, পুড়িয়াটা পকেটে আছে তো, নইলে এরকম করছে কেন? কথাটা ভেবে পেছনের পকেটে হাত দিতেই থমকে গেল সাপুর। মুহূর্তের মধ্যে ঘোর ছিন্ন হলো। কি হলো? সেই পুড়িয়াটা কোথায়? ওদিকে সাপুর থমকে যেতেই দাঁড়িয়ে পড়েছে জনিও। টর্চের আলোটা জনির মাথার উপরে পড়েছে। জনি, জনি সামনে ফের, সামনে ফের বলছি। কি হলো? সামনে ফের, আমি তোকে দেখতে চাই। তুই কোথায় নিয়ে চলেছিস আমায়? 1 মিনিট। সাপুর টের পাচ্ছে তার গলাটা যেন শুকিয়ে আসছে প্রচন্ড ভয়ে। তুই জনি নোস, তুই তুই অন্য কিছু। আর ঠিক তখনই জনি সামনের দিকে ঘুরল। সঙ্গে সঙ্গে গলার ভেতর থেকে একটা আর্তনাদ ছিটকে বেরিয়ে এলো সাপুরে। এ কে? এ কে? জনির পোশাকে যে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার নাক, চোখ, মুখ কিচ্ছু নেই। কে যেন ম্যাজিক রাবার দিয়ে পুরোটা মুছে দিয়েছে। রয়েছে একমাত্র একতাল মাংস। আর ঠিক তখনই সে দেখতে পেল জিনিসটা একা নয়, বরং গাছপালার আড়াল থেকে এইরকম আরো অনেকগুলো মুখহীন জনি বেরিয়ে আসছে এক এক করে। সাপুরের হাত পা কাঁপছে। তারা সাপুরকে ঘিরে বৃত্ত রচনা করেছে। আর সাপুর জানে এই বৃত্ত খুব তাড়াতাড়ি ছোট হবে। দারিয়াস তো বলেই ছিল, এই জঙ্গল রাতের বেলা জীবিত মানুষকেও গিলে খায়। জায়গাটা ছেড়ে দারিয়াস আর রিটু ছুটে পালিয়ে যেতেই অন্ধকারে জঙ্গলের ভেতরের একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালো একটা ছায়া শরীর। পরনে কালো জোব্বা। সে একবার তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর এগিয়ে গেল জঙ্গলের আরো ভেতরে। সামনে একটা মোটা গাছ। ছায়া শরীরটি তার পেছনে এসে দাঁড়িয়ে হাতের টর্চটা জ্বেলে দিল। টর্চের বৃত্তের মধ্যে আলোয় ফুটে উঠল একটা ভয়ঙ্কর মৃতদেহ। মাছি উঠছে তাতে, পোকা ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যেই। উফ, কি উগ্র একটা দুর্গন্ধ। কিন্তু তারপরেও চেনা যাচ্ছে মৃতদেহের মালিককে, আবি আদনান। হ্যাঁ, আবি আদনানের মৃতদেহ। কপাল থেকে গলা পর্যন্ত মাথাটা লম্বা লম্বি ভাবে দুভাগে বিভক্ত। দেখেই মনে হচ্ছে কেউ মুখের ভেতরে হাত ঢুকিয়ে গালটা টেনে মাথাটা ছিঁড়ছে। এইরকম মৃত্যু এর আগেও আমরা দেখেছি। ঠিক এমন সময়ই টর্চের আভায় দেখা গেল সেই আগন্তুকের মুখ, আবি আদনান। হ্যাঁ, সে দাঁড়িয়ে আছে। সেও আবি আদনান। কিন্তু দুজন আবি আদনান, এ কি করে সম্ভব? তার ঠিক তখনই দাঁড়িয়ে থাকা আবি আদনানের মুখে ফুটে উঠল ক্রূর হাসি। সেই মৃতদেহের উপর একদলা থুতু ছিটিয়ে বিড়বিড় করে বলে উঠল, বোকা লোক, ভেবেছিল আমাদের সঙ্গে সওদা করলে ওর বউ সুস্থ হয়ে যাবে, বউয়ের যন্ত্রণা কমে যাবে। বোঝেনি যে কার সঙ্গে সওদা করছে। কথাটা বলতে বলতেই পাঁচিলের কাছে এগিয়ে এলো আবি আদনান। তারপর সেই পাঁচিলের গর্তের কাছে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল,
আর একটু অপেক্ষা করুন প্রভু, বেরিয়ে আসার সময় হয়ে এসেছে, হয়ে এসেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবি আদনানের দেহটা বদলে গেল সাপুরের দেহে। হ্যাঁ, এই মুহূর্তে পাঁচিলের কাছে দাঁড়িয়ে রয়েছে অবিকল সাপুর। জিনিসটা পাঁচিলের দিকে একবার তাকালো, তারপর মুচকি এসে জঙ্গলের পথে হারিয়ে গেল। সন্ধ্যার প্রার্থনা শেষ হয়েছে একটু আগেই। আজ কেউই তেমন আসেনি অগ্নি মন্দিরে। সাজিদ ঝুনঝুনওয়ালা আর তার মেয়ে এসেছিল মাত্র। তারা চলে যেতেই মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছেন দারিয়াস। দারিয়াস জানেন আগামীকাল থেকে ওরাও মন্দিরে আসবে না। এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন পূবের জানলাটার ঠিক সামনে। চোখের দৃষ্টি খোলা জানলার ওপারে দূরের অন্ধকারের দিকে। এই যে জমাট বাঁধা যে অন্ধকার দেখা যাচ্ছে, ওটাই জঙ্গল। কিন্তু জিনিসটা কেমন যেন পায়ে পায়ে এগিয়ে এসেছে মনে হচ্ছে। হয়তো তার মনের ভুল, অথবা এটাই সত্যি। বিগত কয়েকদিন ধরে মন্দিরে কেউই আসেননি। সকালের প্রার্থনায় নয়, সন্ধ্যার প্রার্থনাতেও নয়। কোনো দরকার না হলে অনদরকারেও কেউ এখানে আসেন না। আর যারাও বা এসেছিল বা আসছিল, খুব দ্রুত তাদের সংখ্যাও কমে আসছিল। কি হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ, তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। অখণ্ড প্রদীপের স্মৃয়মান শিখাই সবকিছু স্পষ্ট করে দিচ্ছিল। আলোর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সকলে, আর আলোর উল্টো দিকে তো অন্ধকার থাকে। যেই ভয়টা পাচ্ছিলেন সেটাই হয়েছে। সেই অন্ধকারের অপশক্তি সকলকে বদলে দিয়েছে। সকলে ভেতরকার আলোটুকু কেড়ে অন্ধকারে ভরে দিয়েছে। আর যারা বিধর্মী তারা হারিয়ে যাচ্ছে এক এক করে। দিউ থেকে পুলিশের গাড়ি ঘন ঘন আসছে এই কয়েকদিন, কিন্তু কেউ জানে না কোনো লাভ হবে কিনা। তার বিশ্বাস খুব দ্রুত এই শেষ আলোর কণাটুকুও নিভে যাবে। এখনকার ভালো সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু শেষ হওয়ার আগে শেষ চেষ্টাটুকু তিনি করতে চান। হয়তো কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু ঠিক কতটা নেই আর কতটা সময় বাকি আছে তার কাছে এটা জানার জন্যই তিনি আজ সকালে বেরিয়েছিলেন। কথাটা ভাবতে ভাবতেই চোখের সামনে ফুটে উঠল আজ সকালের একটা দৃশ্য। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? ঘরেই আছে মনে হয়, দরজাটা ভেতর থেকে বন্ধ। তার গলার স্বর শান্ত। বুকের ভেতরে অশান্ত ঝড় নিয়ে তিনি আজ বেরিয়েছেন। সেই ঝড় কাউকে বুঝতে দেওয়া যাবে না। রিটুর হাতে রয়েছে একটা খোলা পাত্র, যার মধ্যে রয়েছে অগ্নিকুণ্ডের ছাই। দারিয়াস আবার ঘরের কড়া নাড়লেন। ঘরেই আছে, দরজাটা ভেতর থেকে বন্ধ। তার গলার স্বর শান্ত। বুকের ভেতরে অশান্ত ঝড় নিয়ে তিনি আজ বেরিয়েছেন। সেই ঝড় কাউকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে দরজা খুলছে না কেন এতক্ষণ ধরে? ঠিক তখনই খুট করে একটা শব্দ। দরজাটা খুলে যেতেই তার ফাঁক থেকে দেখা গেল একখানা মুখ। সাজু ইরানি। ও, পুরোহিত মশাই। তা বলি, ঘুমোচ্ছিলেন নাকি? আরে না না, বলুন। বৃদ্ধ একইভাবে মুখ বার করে দাঁড়িয়ে রইলেন, মুখের ছদ্ম হাসি নিয়ে। বলছি, ভেতরে আসতে পারি? মানে ভেতরে? কয়েক মুহূর্ত মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে
একবার ভেতরের দিকে কি যেন দেখলেন, তারপর দরজার পাল্লাটা একপাশে একটু ফাঁক করে সরে দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দারিয়াস ফাঁকা দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকেই এক মুহূর্তের জন্য থমকে গেলেন। ড্রয়িং রুমের ভেতরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সাজু ইরানির পুরো পরিবার, তার ছেলে, বৌমা, নাতি, সকলেই শূন্য মুখে তাদের দিকে তাকিয়ে। বলছি, দরকারি কিছু বলবেন? সাজুর প্রশ্নে চমক ভাঙল দারিয়াসের। হ্যাঁ, আপনি তো ভুলেই গিয়েছেন, আজ তো দিনে দারাজ। প্রতি বছর আজকের দিনে আমি ঘরে উপস্থিত আহুরা মাস্টার ছবি শোধন করি আর প্রার্থনা পড়ে দিয়ে যাই। তবে আজ আমার একটু তাড়া আছে। আপনারা তো জানেন কিভাবে কি করতে হয়। তা বলছি, এই অগ্নিকুণ্ডের ছাইটা রেখে দিন। কথাটা বলেই তিনি রিটুর হাতে ধরা পাত্র থেকে এক চিমটি ছাই তুলে নিলেন। দারিয়া স্পষ্ট দেখলেন, মুহূর্তের মধ্যে মুখটা যেন সাদা হয়ে গেল সাজুর। তিনি আমতা আমতা করে বলে উঠলেন, মানে আমি তো স্নান করিনি, আমি ধরবো না। আপনি ওটা রেখে দিন, ওইখানে। কথাটা বলে তিনি ঘরেরই একপাশের দেওয়ালের দিকে ইঙ্গিত করলেন। দারিয়াসের কপালে ভাঁজ গাঢ় হলো। তার স্মৃতি যদি ভুল না হয়, তাহলে ওখানে একটা সুবিশাল ফটো ফ্রেম ছিল আহুরা মাজাদার। সেটি এই মুহূর্তে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কি হলো? এই ছবিটা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন কেন? ওই জায়গাটা পরিষ্কার করছিলাম তো, তাই যাতে ধুলো না পড়ে সেই জন্য ঢাকা আছে। আপনি ওর সামনে টেবিলে ওই রেকাবের ওপর জিনিসটা রেখে দিন, আমরা পরে করে নেব। দারিয়াস পায়ে পায়ে এগিয়ে গেলেন জায়গাটার কাছে। তারপর পেতলের প্লেটের ওপর জিনিসটা রেখে সরে এলেন। কিন্তু তারই ফাঁকে যা দেখার তিনি দেখে নিয়েছেন। লাল কাপড়ের আড়ালে পুরো ফটো ফ্রেমটা ঢেকে দেওয়া হয়েছে কালো রঙে। শুধু এই ছবি নয়, তার বিশ্বাস এই বাড়িতে আহুরা মাজদা সম্পর্কিত সবকিছুই হয় ঢেকে ফেলা হয়েছে, নতুবা সরিয়ে ফেলা হয়েছে। ঘরের বাতাসে তিনি অশুভ আভাস পাচ্ছেন। ঠিক আছে, তবে দেখা হচ্ছে আজকে সন্ধ্যার প্রার্থনায়। এই ঘর থেকে বেরিয়ে তারপর প্রত্যেকটি পার্সি পরিবার তিনি এইভাবে ঢুকেছেন পুরো সকাল জুড়ে। আর তাতেই যা বোঝার তিনি বুঝে গিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটি পরিবারেই অন্ধকার ঢুকে পড়েছে। প্রত্যেকটি পরিবার থেকে সরে গিয়েছে আহুরা মাজদার ছায়া। অখণ্ড প্রদীপের শিখা নিভতে আর বেশি দেরি নেই। আর তারপরেই ভেঙে পড়বে পূর্ব জঙ্গলের প্রাচীর। আর তারপর সব কিছু ভরে যাবে অন্ধকারে। দারিয়াস, দারিয়াস! ডাক শুনে পিছনে ঘুরলেন বৃদ্ধ। রিটু এসে দাঁড়িয়েছে অগ্নিকুণ্ডের পাশেই, হাতে একটা বাক্স। দারিয়াস দ্রুত হাতে জানলার পাল্লাটা লাগিয়েই সরে এলেন কিশোরের কাছে। তুই তৈরি? সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, কিন্তু আমি শুধু যাচ্ছি কেন? আপনিও চলুন। বৃদ্ধ হেসে রিটুর মাথায় হাত রাখলেন। আমি আসবো কয়েকদিনেই, কিন্তু আমি এই মন্দির ছাড়তে পারবো না। তুই এখানে কোনো দিন ভুলেও আসবি না। জানি না আজকের পর কোরের কোনো অস্তিত্ব থাকবে কি থাকবে না, তবে আমি চাই তুই বেঁচে থাক। তিনি একটি খাম বাড়িয়ে দিলেন রিটুর উদ্দেশ্যে। এটা গুছিয়ে রাখিস, একটা চিঠি, বুধবুদার অগ্নি মন্দিরের প্রধান উপাচার্যের বাড়ির ঠিকানা, আর কিছু টাকা আছে।
দিউতে থাকবি না, সোজা আহমেদাবাদ গিয়ে এই ঠিকানায় চলে যাস। বাকিটা আর দেখতে হবে না তোকে। নে চল, আর দেরি করা যাবে না। নৌকো আমি আগেই বলে রেখেছি, তোকে 1 ঘন্টায় দিউতে পৌঁছে দেবে। কথাটা বলেই তিনি গর্ভগৃহের দিকে এগিয়ে যেতেই রিটু অবাক হলো। ওদিকে কি আছে দারিয়াস? দরজা তো সামনে দিকে। দারিয়াস মুচকি হাসলেন। আমরা লুকোনো দরজা দিয়ে যাব, কেউ যেন জানতে না পারে তুই যাচ্ছিস। গাছের আড়ালে নিজের শরীরটাকে লুকিয়ে রেখেছেন দারিয়াস। চারিদিকে কুটকুটে অন্ধকার। একটা মশা তো দূরের কথা, একটা জোনাকিও জ্বলছে না কোথাও। হারিকেনটা নিভিয়ে রেখেছেন, পাছে অন্য কারোর নজরে পড়ে যায় সেই ভয়ে। এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে সেই প্রাচীরে হয়ে যাওয়া গর্তটা। একটু আগেই হেরিকেনের আলোয় দেখেছেন জায়গাটা। গর্তটা এখন এত বড় হয়েছে যে খুব সহজেই একটা মানুষ তার ভেতরে গলে যেতে পারে। সেই সঙ্গে বেড়েছে কালো তরলের ধারাও। দারিয়াস গর্তের উল্টো দিকে কি রয়েছে তা দেখার চেষ্টা করছিলেন, কিন্তু জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাননি। অগত্যা ফিরে এসেছেন নিজের জায়গায়। কতক্ষণ হলো তিনি এখানে এভাবেই বসে রয়েছেন। মনে করতে পারছেন না তার সময়ের হিসেব সব গুলিয়ে গিয়েছে। শুধু এটুকু মনে রয়েছে, রিঠুকে নৌকায় তুলে আর মন্দিরে ফিরে যাননি তিনি। তার অনুমান, যদি ভুল না হয়, ঝুনঝুনওয়ালা আর তার মেয়ের পরিণতিও বাকিদের মতোই হয়েছে। আর সেটা হওয়ার অর্থ হলো অখণ্ড অগ্নি নিভে গিয়েছে এতক্ষণে। একটা জোরে শ্বাস নিলেন দারিয়াস। কষ্টের তীব্র অনুভূতি তার বুকে চেপে বসেছে। হে বড় মাহুরা মাজদা, হে অবিনশ্বর আলোর প্রতীক, আমি পারলাম না আপনার ভূমি রক্ষা করতে। আমি সেদিন যদি এই দকমা থেকে না ফিরে আসতাম, তাহলে ওই ছেলেগুলো কখনোই ওই দকমাতে প্রবেশ করতে পারত না। আমায় ক্ষমা করে দিন প্রভু। একটা কান্নার ঢেউ বুক ঠেলে বেরিয়ে আসবে ঠিক এমন সময় শুকনো পাতার ওপর একাধিক পায়ের শব্দ। চমকে উঠলেন দারিয়াস। কারা যেন এসেছে। মুহূর্তের মধ্যে জ্বলে উঠল কতগুলো টর্চের আলো। 4-5 জন মানুষ এসে দাঁড়িয়েছে ঠিক ওই গর্তের সামনেটায়। প্রত্যেকের হাতের টর্চে উজ্জ্বল আলো। টর্চের আলোয় ওদের প্রত্যেকের মুখ চিনতে পেরেছে দারিয়াস। প্রত্যেকেই কোরের মানুষ, কিন্তু এই মুহূর্তে প্রত্যেককে কেমন যেন অন্যরকম লাগছে, আলাদা লাগছে। কিন্তু দারিয়াসকে সব থেকে অবাক করেছে দলের সামনের জন। সে হলো সাপুর। হ্যাঁ, সাপুরই তো, কিন্তু কেমন যেন অন্যরকম লাগছে মুখটা। ঠিক প্রথম দিন আদিলকে শোক সভায় যেমন লাগছিল, ঠিক তেমন। কি করতে চলেছে ওরা? কি করবে এখন? দাঁড়িয়ে শ্বাস আটকে সামনের দিকে তাকিয়ে আছেন। সাপুর পিছনে তাকিয়ে বাকিদের দিকে কি যেন একটা বলল, তারপরই বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে শুরু করলো। এক টুকরো পোড়া কাঠ প্রাচীর ওই পেছনের গর্তের দিকে রেখে কয়েক পা পিছিয়ে আসতেই গুড়গুড় করে একটা শব্দ। দারিয়াস টের পাচ্ছেন মাটির তলটা কাঁপছে। কি যেন একটা অনেক গভীর থেকে উঠে আসছে খুব ধীরে ধীরে। আর ঠিক তারপরেই গর্তের জায়গাটার পাঁচিলটা হুড়মুড় করে ভেঙে পড়ল। সম্মিলিত টর্চের আলো গিয়ে পড়ল সেই ভাঙা জায়গাতে। দারিয়াস শ্বাস আটকে সেই দিকে তাকিয়ে আছেন। 2 চোখ ভয়ে বিস্ময়ে বিস্ফারিত। কিছু একটা দেখা যাচ্ছে,
কিছু একটা চকচক করছে সেখানে। একটা কালো কুচকুচে সাপ ধীরে ধীরে উঠে আসছে পাঁচিলের ভাঙা অংশের ওপরে। সাপের তীব্র ফোঁস এত দূর থেকেও স্পষ্ট শুনতে পারছে দারিয়াস। কিন্তু এ কি? ঠিক দেখছেন তিনি, সাপটা দুটো মাথা। হ্যাঁ, দুমুখো সাপ। এই দুমুখো সাপ যে অন্ধকারের প্রতীক, নরকের প্রতীক, তা তিনি জানতেন। সাপটা তখন ফনা তুলে দাঁড়িয়েছে সোজা হয়ে পাঁচিলের ভাঙা অংশের ওপরে। ঘাড় ঘুরিয়ে চারিদিকে কি যেন একটা দেখছে, যেন বুঝে নেওয়ার চেষ্টা করছে সবকিছু। প্রভু, ভেঙে গিয়েছে পাঁচিল, আর কোনো বাধা নেই, বেরিয়ে আসুন। সাপুর বিগলিত নয়নে এগিয়ে যেতেই হিস হিসে একটা স্বর বেরিয়ে এলো সাপের গলার ভেতর থেকে। কিন্তু এই স্বর একটু টেনে টেনে, ঠিক যেন মানুষের ভঙ্গিতে। থমকে দাঁড়ালো সাপুর। মুহূর্তেই মুখের ভাবটা বদলে বিড়বিড় কণ্ঠে বলে উঠল, চিন্তা করবেন না, আপনি বেরিয়ে আসুন। কথাটা বলেই পেছনে ঘুরে কি যেন একটা নির্দেশ দিতেই দলের মধ্যে থেকে দুই একজন পেছনের অন্ধকারে কোথায় যেন চলে গেল। দারিয়াস ভাবলেন আর একটু এগিয়ে যাবেন কিনা। কি নির্দেশ ছিল সাপুর? ওরা দুজনই কোথায় গেল কিছুই বোঝা যাচ্ছে না। পরক্ষণেই নিজেকে সামলালেন, না, এগিয়ে গেলে ধরা পড়ে যেতে পারেন, তার চেয়ে এখানেই নিরাপদ। কথাটা ভাবা শেষ হলো, ঠিক তখনই কানের পেছনে কার যেন পায়ের শব্দ। চমকে উঠে ঘুরে দেখার সময় পেলেন না দারিয়াস, তার আগেই মাথার পিছনে শক্ত একটা কাঠের বাড়ি। মুহূর্তের মধ্যেই পাতার উপরে মুখ থুবড়ে পড়ে গেলেন তিনি। ব্যাস, তার আর কিছুই মনে রইল না। ধীরে ধীরে জ্ঞান ফিরে এসেছে দারিয়াসের, কিন্তু চোখ খুলতে পারছে না। তীব্র আলোয় চোখ ঝলসে যাচ্ছে তার, সেই সঙ্গে মাথার পিছনে তীব্র প্রচন্ড যন্ত্রণা। আচ্ছা, হাতটা এত লাগছে কেন? কোথায় আছেন তিনি এখন? কোনো মতে চোখ খুললেন। কয়েক সেকেন্ড লাগলো তার ধাতস্থ হতে। অগ্নি মন্দিরের সামনে সেই ফাঁকা জায়গাটা আছে, সেখানে একটা খুঁটির সঙ্গে তার হাতটা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাকে। পায়ের নিচে জড়ো করা হয়েছে কাঠের স্তূপ। সেই কাঠের স্তূপ থেকে উগ্র কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। দারিয়াস ঘাড় ঘুরিয়ে দেখলেন অগ্নি মন্দির ইতিমধ্যে ভেঙে ফেলেছে কারা যেন। শুধু তাই নয়, অগ্নিকুণ্ড, আহুরা মাঝদার ভাস্কর্য সবকিছু ভেঙে ছড়িয়ে রয়েছে চারদিকে। শ্মশান ভূমির মতো দেখতে লাগছে সবকিছু। কোনো মতে যন্ত্রণা নিয়ে মাথা তুলে দাঁড়ালেন দারিয়াস। বৃদ্ধের সাদা পোশাক ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়। ঠোঁটের একপাশে কষ লেগে রক্ত গড়িয়ে পড়ছে, আর তাকে ঘিরে পাথরের মতো দাঁড়িয়ে আছে কোরের সকল জনগণ। হ্যাঁ, সকলে চারদিক থেকে বৃত্তের মতো ঘিরে ধরেছে তাকে। প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল। এত মশালের আলোয় চোখে ধাঁধা লাগছিল তার চোখে। প্রত্যেকের চোখে স্থির দৃষ্টি, আর মুখে একটা অদ্ভুত হাসি। ঠিক এমন সময় ভিড়ের একটা দিক ফাঁকা হতেই দেখা গেল সেই পথ দিয়ে সাপুর এগিয়ে এসেছে। দুই চোখে তার অদ্ভুত ক্রোধাগ্নি। সাপুর, তুই তুই তাহলে? কি আমি সেই বিশ্বাসঘাতক? হুম, একদমই না। দেখবে কে সওদা করেছিল অন্ধকারের সঙ্গে। কথাটা শেষ হতে না হতেই সাপুরের দেহটা বদলে গেল আবি আদনানের চেহারায়। আবি? হ্যাঁ, আবি। হ্যাঁ, আমি আবি।
বোকা ছিল লোকটা, স্ত্রীকে খুব ভালোবাসতো। যখন ডাক্তার হাত গুটিয়ে নিল তখন ভাবলো একমাত্র আমরাই পারবো। আর দেখো লোকটা কি করলো, আমাদের সঙ্গে সওদা করলো। আসল আবি তো সেদিনই মারা গিয়েছিল। আমি জঙ্গল থেকে ফিরেছিলাম সেদিন, আমি তো জসিনাকে বশীভূত করে কাজটা করালাম। আমি জানতাম তুমি কোনো ঝামেলা করবেই, তাই আমি দ্বিতীয় পথ খোলা রাখলাম। ফারুদকে চালাকি করে শুনিয়ে রাখলাম টাকার কথাটা। আর আমি জানতাম ওর মতো লোভী টোপটা গিলবেই, আর হলো তাই। দারিয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আবির দিকে। রূপ বদলকারী অন্ধকারের শয়তান। হ্যাঁ তাই তো, সে তো ভুলে গিয়েছিল একদম। আহরিমানের সঙ্গে আর একজন এসেছিল, অন্ধকারের বহুরূপী শয়তান আফতে পারেস্ত। সবাই বদলে গেছে পুরোহিত, সবাই। তোমার আর কিছু করার নেই। এবার তুমি মরবে, আর তাতেই 16 কলা পূর্ণ হবে। তারপর থেকে সবটা আমাদের, শুধু আমাদের। এখানে আর কোনো আলো থাকবে না, থাকবে শুধু অন্ধকার। নিচে দাঁড়ানো কোরের অধিবাসীদের মুখটা চকচক করে উঠেছে ইতিমধ্যে। তবে তার আগে জানতে চাই। কথাটা বলেই সে শয়তানের পাশে দাঁড়ানো একজনকে ইঙ্গিত করতেই লোকটা একটা লাল মোটা কাপড়ের বই নিয়ে এসে এগিয়ে দিল সামনে। শয়তানটা সেই বইটা তুলে স্ক্রু দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, পারস্য থেকে নিয়ে আসা আদি আবেস্তার ছেঁড়া পাতাগুলো কোথায়, কোথায় রেখেছো তুমি? বৃদ্ধ দারিয়াস চুপ। শয়তানের কণ্ঠ আর একটু ভয়ঙ্কর হয়ে উঠল। কেন ছিঁড়েছ এই পাতাগুলো? কি ছিল এতে? দারিয়াস ফের নিরুত্তর। ও বলবে না তাই তো? বেশ, তাহলে এখনই মরো। কথাটা বলেই সেই বহুরূপী শয়তান একজনের থেকে মশাল নিয়ে ছুড়ে দিল সেই কাঠের স্তূপে। তার দেখা দেখি বাকি সকলেই এক এক করে ছুটতে লাগলো মশাল। মুহূর্তেই কাঠের স্তূপে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আগুনের উত্তাপে ঝলসে যেতে লাগলো দারিয়াসের সমস্ত রোমকূপ। যাও বুড়ো, তোমার প্রিয় আগুনের কোলে যাও, তোমার দেবতা হোরা মাস্টার কাছে। কথাটা বলেই হো হো করে হেসে উঠল আবি আদনান। কিন্তু পরক্ষণেই তার হাসি থেমে গেল, কারণ কাঠের স্তূপের ওপর ওই বিধ্বংসী আগুনের ভেতরে দাঁড়িয়ে হাসছেন দারিয়াস। যেমন তেমন হাসি নয়, হো হো করে একেবারে অট্ট হাসি। লোকটা মৃত্যু শোকে পাগল হয়ে গেল নাকি? কিন্তু এই লোক তো এইরকম মানুষ নয়। দারিয়াস আচমকা হাসি থামিয়ে চিৎকার করে উঠে বললেন, খুব বোকা তুমি। তোমরা সবাই আগুনের উপাসককে আগুন দিয়ে মারতে চাইলে, তার উপর সে যখন ভূমিপুত্র, বুঝতে পারলে না আমার জীবনী শক্তি কি অমোঘ অস্ত্র তুলে দিয়েছে আমার হাতে। হ্যাঁ, সেই অস্ত্র দিয়ে তোমার প্রভুকে আমি মেরে ফেলতে পারবো না ঠিকই, তবে মারতে পারবো। কথাটা বলতেই চোয়াল শক্ত হয়ে উঠল বৃদ্ধের। ওদিকে একটু একটু করে উড়তে শুরু করেছে তার চামড়া, চোখ, মুখ, সবকিছু। আমি অগ্নির উপাসক দারিয়াস কারজা। আমার জীবনের শেষ লগ্নে অগ্নিকে দেহে ধারণ করেছি। সেই সঙ্গে আমার সঞ্চিত সকল পুণ্য শক্তি দিয়ে এই ভূমিকে আমি অভিশাপ দিচ্ছি যে শয়তান এই মাটিতে জায়গা করেছে সে যেন কোনো দিন এর বাইরে না যেতে পারে।
সে যেন এই মাটিতেই বন্দী হয়, একই সঙ্গে এই মাটিতেই যেন বাঁধা পড়ে তার শক্তি। আর যে ছদ্মদেহ ধারণ করে আমাদের সঙ্গে ছল করা হয়েছে, সেই দেহ যেন চিরজীবী না হয়। 5 বছর পর নতুন দেহ বদল করতেই হবে, তাও সেই দেহ হতে হবে শুদ্ধ পার্সি রক্ত। এই দুটো নিয়মের অন্যতা হলেই ভূমি অন্ধকারের সেই অপদেবতাকে গ্রাস করবে নিজের গর্ভে, চিরদিনের জন্য, চিরকালের জন্য। শেষের কথাগুলো আর শুনতে পাওয়া গেল না, কারণ ততক্ষণে কাঠ পোড়ার চরচর আওয়াজ আর আগুনের লেলিহান শিখায় ভরে উঠেছে ভোরের সমস্ত আকাশ বাতাস। দকমার প্রথম অধ্যায় এখানেই শেষ হলো। যদি 10,000 ভিউ পূরণ হয়, তাহলে আমরা কথা দিচ্ছি দকমার দ্বিতীয় অধ্যায়ও আমরা আপনাদের জন্য নিয়ে আসব। যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় জানালাম। আবারও একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ধন্যবাদ।